নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিম্পলি লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকের ভিডিও হলো আমার পুরোপুরি আমার এখন 9th মান্থ প্রেগনেন্সির একদম এন্ড অফ দ্য প্রেগনেন্সি বলতে পারো। আর কদিনের মধ্যে আমার ডেলিভারি হবে। তো আমার এই 9 মান্থ প্রেগনেন্সি কেমন কাটলো, কি আমি ফেস করেছি, খুবই আমার পেনফুল জার্নি ছিল, সেটা নিয়ে আমি তোমাদের আজকে শেয়ার করব। আজকে মেনলি বেসিক্যালি আমি 9 মান্থসে যে পেনফুল জার্নিটা কাটিয়েছি সেটা নিয়েই শেয়ার করব আজকে আমি তোমাদের সাথে। আর পুরো একদম প্রথম থেকে একদম আমার ফার্স্ট ট্রাইমাস্টার থেকে একদম থার্ড ট্রাইমাস্টার অবধি আমি কী অসুবিধাগুলোর সম্মুখীন হয়েছিলাম, মেন্টালি ফিজিক্যালি সব কিছুই আমি তোমাদের সাথে আজকে এই ব্লগের মাধ্যমে কিন্তু শেয়ার করব। তাই একটু ব্লগটা হয়তো বড় হয়ে যাবে বন্ধুরা, কিন্তু একটু ধৈর্য ধরে দেখো। তো আশা করি তোমাদেরও কিছুটা হলো তোমাদেরও এই জার্নিটাতে হয়তো অনেকের এরকম হয়েছে। তো না ঘাবড়িয়ে তোমরা এটা দেখে একটুখানি যে অনেকেরই হয়ে থাকে এরকম বার যাদের হয়নি তাদের তো খুবই ভালো, কোনো অসুবিধাই নেই। আর এটা কিন্তু কোনো ভয় দেখানোর জন্য বলছি না, যে যারা আপকামিং মাদার হতে চাইছো বা তাদের কিন্তু এটা দেখে আবার ভয় পেয়ে যেও না। এরকম কিন্তু সবার সাথে হয় না, কিন্তু আমার সাথে হয়েছে যা যা সেগুলো আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর তার জন্য আগেই প্রথমেই বলে দিই, যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকলে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কিন্তু যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। ধরা সবার প্রথমেই বলি, একজন মেয়ের থেকে স্ত্রী হওয়াটা একটা জার্নি। একটা মেয়ের জীবন তিনটে ফেজ হয়। একটা প্রথমে হলো সে কারোর মেয়ে, তারপরে বিয়ের পরে হলো কারোর স্ত্রী বা কারোর ঘরের বউ। সেটা একটা আলাদা ফেজ, আলাদা জার্নি, সেখানে অনেক রকম হয়। আর থার্ড যেটা ফেজ চলে সেটা তোমার একটা মেয়ের ক্ষেত্রে এটা হলো তার মাতৃত্বকালীন যে ফেজটা। সব মেয়েদেরই জীবনে এই তিনটে ফেজ মেনলি এসে থাকে, অনেক রকম চেঞ্জেস হয় এর মধ্যে। তো মাতৃত্বকালীন যে সমস্যাগুলো আমি 9 মান্থস প্রেগনেন্সিতে সমস্যাগুলো ভুগেছি সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি। বন্ধুরা, এই 9 মাসের প্রেগনেন্সিতে আমি যেটা বুঝেছি যে কেন একজন মাকে হলো সব থেকে উপরে দরজা দেওয়া হয়, কেন ভগবানের সমান তুলনা করা হয় মাকে। কারণ এই যে জার্নিটাতে যে একজন মা যে কত কিছু স্যাক্রিফাইস করে একটা মেয়ে, মেয়ে বা মা যাই বলো, যে কত কিছু যে তাকে স্যাক্রিফাইস করতে হয়, সেটা একজন মহিলা, একজন মেয়ে যতদিন না মা হচ্ছে ততদিন সে বুঝতে পারবে না। দেখো, মেয়ের থেকে স্ত্রী হতে গেলেও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক দায়িত্ব, কিন্তু একজন মায়ের দায়িত্ব মনে হয় সব থেকে বেশি। তো জীবনে যতদিন না এই মাতৃত্বটা আসে জীবনে, ততদিন কেউ অনুভব করতে পারবে না। তো এটা একজন পুরুষ মানুষের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অনুভব করা একদমই পসিবল না, যে কি হয়ে থাকে একজন মা, একটা মেয়ে তার জীবনে সমস্ত কিছু স্যাক্রিফাইস করে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তাকে। তার মধ্যে আমার ক্ষেত্রে যেটা ছিল, আমার প্রথম স্যাক্রিফাইসে ছিল আমার কেরিয়ার, যেটা আমার বলতে পারো একটা জব, যেটা হলো আমার একদম সিকিওর জব ছিল, ভালো জব, ভালো স্যালারি, সব কিছু, কিন্তু সেটা আমাকে ছাড়তে হয়। কারণ এইটাই না যে আমাকে ছাড়ান কেউ আমাকে প্রেশারাইজ করেছে এটা ছাড়ার জন্য, কিন্তু আমি যেহেতু পারছিলাম না, তোমরা দেখেছো আগের ব্লগে যে ফার্স্ট ট্রাইমেস্টারে আমার খুব সমস্যা হচ্ছিল, তাই জন্য আমি কন্টিনিউ করতে পারিনি। তো আমি আর কেরিয়ার নিয়ে তখন তাই জন্য আমি আর কিন্তু এটার জন্য আমি মেন্টালি প্রিপেয়ার হয়েছিলাম। কারণ যখন আমি ডিসিশন নিয়েছিলাম যে আমরা এরকম কিছু আমরা দুজনে মিলে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, যখন আমরা প্ল্যান করেছিলাম বেবি প্ল্যানিং, তো তখন আমরা এটা মেন্টালি প্রিপেয়ার ছিলাম আমি, যে হয়তো ছাড়তে হতে পারে আমাকে জবটা। কারণ সবার শারীরিক কন্ডিশন সব কিছু দেয় না। তো আমার শারীরিক কন্ডিশন কি থাকবে সেটা সেই মুহূর্তে বোঝা যাবে না। তো মেন্টালি একটুখানি তো প্রিপেয়ার ছিলাম, কিন্তু হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম যে আমি হয়তো মোটামুটি হয়তো 6 মাস অন্তত করতে পারবো জবটা, কিন্তু আমি সেটা পারিনি। আমি অনলি 3 মান্থস মতোই করেছিলাম। তো তাই জন্য আমি প্রথম দিকে প্রচণ্ড আপসেট হয়ে গেছিলাম, যখন আমাকে কেরিয়ারটা একটা জব ওরা জানো যে কত কষ্ট করে পেতে হয় ওখানে। দেখো, সবই লাইফের একটা ফেজ, হয়তো আমি ভবিষ্যতে আবার আমি জয়েন করতে পারবো, আমি থেকে হয়তো বেটার চাকরি পেতে পারি যদি আমার মধ্যে ক্যাপাসিটি থাকে সেরকম। কিন্তু তাও এই মুহূর্তে যখন আমার
পুরো হচ্ছে সব কিছু যখন জিরো, মানে আমার ইনকামটা যখন জিরো হয়ে গেল, তখন আমার মানে ক্ষেত্রে প্রচণ্ডই ওটা মানসিক একটা প্রেশার ছিল। মানে আমি প্রথম দিকে এটা নিতে পারিনি, মেনে নিতে পারিনি। আমি যখন ছেড়েছিলাম তখন এক মুহূর্তে একটা ডিসিশন নিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু হচ্ছে না পরে মানে আমি ওটা অনুভব করেছিলাম যে ওটা আমার কাছে খুব মানে পেইনফুল ছিল। আমার একদমই মানে কদিন মানে মন খুব খারাপ হতো। তারপর ঠিক আছে, তারপর আমি আস্তে আস্তে মনকে মানিয়ে নিয়েছিলাম যে নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই, সবার জীবনে এরকম আসে, একটা দিন আবার হয়তো আসবে যখন আমি আবার জব করবো কি যাই হোক কিছু একটা তো করবো অবভিয়াসলি, তো সেটা তখন দেখা যাবে। হচ্ছে ফুড হ্যাবিট। আমরা বাইরের খাবার খেতে খুব ভালোবাসি। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একটু স্পাইসি মশলাদার খাবার বা বাইরের খাবার খেতে ভালোবাসি। কিন্তু আমার যখন আইবিএস ছিল সেই থেকে আমি বাইরের খাবারটা অনেকটাই কমিয়ে দিয়েছি। কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার থেকে আমার যা সমস্যা হয়েছে খাওয়া নিয়ে, মানে আমি খাওয়ার কোনো কিছুই খেতে পারতাম না। আমি প্রথম একদম মানে 4.5 মান্থ, মানে 4.5 থেকে 4.5 বলবো না, পুরোপুরি 5 মান্থস মতো, 5 মান্থসের ওই মানে মিডিল থেকে আমি খেয়েছি, কিন্তু মোটামুটি 5 মান্থস মতো, 5 মান্থসের প্রথম দিক অবধি আমি একদমই কিছু খেতে পারতাম না। আমি যা কিছু খেতে ভালোবাসতাম কিছুই মুখে ভালো লাগতো না, আমার কিছুই খেতে পারতাম না। এটা তো একটা মানে খুবই কষ্টকর, আর সেটা কেউ বুঝতো না। এটা আরও বেশি প্যাথেটিক ছিল। সবাই ভাবতো, মানে প্রথম দিকে ভেবেছিল যে আমি হয়তো খাচ্ছি না, কিন্তু হচ্ছে যারা বোঝার তারা অবভিয়াসলি বুঝেছিল। কিন্তু একজন পুরুষ মানুষের ক্ষেত্রে এটা বোঝাটা খুবই কঠিন, কারণ তার সে কোনোদিন এই ফেসটা করেনি। তো তার কাছে তখন মানে আমার হাজবেন্ডের কথা বলছি, ওর কাছে তখন ছিল যে বেবি কি করে পুষ্টি পাবে যদি তুমি না খাও। তো আমাদের মধ্যে তখন প্রথম দিকে একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিংও তৈরি হয়েছিল। তো এগুলো হয়ে থাকে সাধারণত, তা আমার ক্ষেত্রেও হয়েছিল। বাড়িতে সবাই প্রচণ্ড বকাবকি করছিল যে খাচ্ছ না খাচ্ছ না, কিন্তু হচ্ছে আমি তো আর ইচ্ছা করে করছিলাম না ওগুলো, আমার তখন খেতে ভাল লাগছে না, খেতে পারছিলাম না। আমার মুখের পুরো জিভের মানে স্বাদকরগুলো প্রপারলি একদম নষ্ট হয়ে গেছিলো। মনে হতো আমি যাই খেতাম তাই আমার মানে মনে হতো যে আমার এক্ষুনি বমি হয়ে যাবে, মানে মুখে ভালো লাগতো না। আমি দুগাল খেলেই আমার আর কিছু ভালো লাগতো না। আমার যতটা বমি হতো তার থেকে বেশি মানে কষ্ট হতো একটা শারীরিক, মানে আমার মুখে ভালো লাগতো না, তো আমাকে যেন মনে হতো আমাকে জোর করে কেউ খাওয়ালেই কোনো বমি হয়ে যাবে, এরকম একটা টেন্ডেন্সি ছিল। আমি প্রথম থেকেই দুধ ঘি মাখন এগুলো একদম তো ছেড়েই দাও, কিন্তু মানে নর্মাল খাবারও আমি খেতে পারতাম না। এগুলো হচ্ছে সবারই হয়ে থাকে সাধারণত, মোটামুটি, আবার অনেকের হয়ে থাকে না। তো কিন্তু আফটার 5 মান্থস এগুলো চলে গেছিলো, তারপরে আমি খেয়েছি। তো এটা হলো। তারপরে হচ্ছে তোমার দেখো, এবার এটা তো নর্মাল তুমি খেতে, এবার যখন তুমি খেতে পারবে তখনও তোমার কত রকম রেস্ট্রিকশন থাকে। চা কফি কিছু খেতে পারবে না, বাইরের কোনো ফুড যেহেতু আনহাইজিনিক ওগুলো তুমি খেতে পারবে না যখন মন চাইবে। গ্যাস্ট্রিকের সমস্যা হবে তোমার, তাই জন্য তুমি কোনো কিছু, তোমার ফেভারিট আইসক্রিম তুমি খেতে পারবে না, কারণ তাতে বেবি ঠান্ডা লেগে যাবে, এরকম। তো এগুলো আমাকেও ফেস করতে হয়েছিল। তো আমার মানে তখন খুবই কষ্ট হতো, আমি কিছু এগুলো খেতে পাচ্ছি না। কোল্ড ড্রিঙ্কস সবাই আমার সামনে খেত, কিন্তু আমি খেতে পারিনি। পুরো 9 মান্থসে আমি আজ পর্যন্ত একটু মানে এক ছিটে কোল্ড ড্রিঙ্কসও আমি খাইনি। শুধু একদিন আমি কফি খেয়েছিলাম একটুখানি, সেটাও তোমরা ভিডিওতে দেখেছো, কিন্তু আমি খাইনি। তো চা আমি খাই না, কিন্তু আমি কফিটা একটু পছন্দ করি শীতকালে, কিন্তু আমি খাইনি, খেতে পারিনি। তো আর হচ্ছে বললাম, আমি আইসক্রিম খুব বায়না করার পর দুর্গাপুজোর সময় লুকিয়ে লুকিয়ে একটাই কিনে দিয়েছিল আমার হাজব্যান্ড, তারপর আর কিনে দেয়নি, একটাই খেয়েছি। বাইরের ফুড আমি খাইনি সারা প্রেগনেন্সি জুড়ে, সেরকম যদি দেখো আমি বাইরের ফুড খুব কম খেয়েছি, মানে একদমই না এর বরাবরই। আমাকে হচ্ছে না প্রথম দিকে হচ্ছে যেহেতু মুখ একটুখানি স্বাদ চেঞ্জ করার জন্য 1-2 বার এনে দিয়েছিল, তারপর থেকে আমি কোনো রকম নিজে থেকেও খাইনি, আর আমাকে সবাই বারণও করতো তাই জন্যও খাইনি। আর তারপরে হচ্ছে ফুচকাটা মোটামুটি সবাই তাও খেয়ে থাকে, কিন্তু আমি প্রথম দিকে হয়তো খেয়েছি, কিন্তু সারা প্রেগনেন্সি জুড়ে হয়তো আমি গুনে বলতে পারবো 4 থেকে 5 বার হয়তো আমি খেয়েছি, তাও কম, তার থেকেও হয়তো কম হবে। তো যেগুলো খেতে ভালোবাসে মানুষ যখন খেতে পারে না তখন কেমন কষ্ট হয় তোমরা বুঝতেই পারছো। তো এগুলো আমার ছিল প্রবলেম ফুড হ্যাবিট নিয়ে। এগুলো হলো মানে খাবারও যদি রেস্ট্রিকশন থাকে তো একটা মানুষের পক্ষে কেমন কি হয় বুঝতেই পারছো, যে কত রকম হচ্ছে মানে কিরকম কষ্ট হয়, যে খাবার সে চাইছে, তার মন চাইছে, আত্মা চাইছে, কিন্তু সে খেতে পাচ্ছে না। তারপরে হলো তুমি তোমার পছন্দের কোনো জামা কাপড় পরতে পারবে না আফটার 5 মান্থসের পর থেকে, যখন তোমার হচ্ছে বেবি বামটা বড় হতে থাকবে আস্তে আস্তে, তখন কিন্তু তোমার গায়ে কোনো জামা কাপড় ফিট হবে না, তোমার পছন্দের ড্রেসগুলো একটাও পরতে পারবে না। আমিও পরতে পারিনি,
তো তখন আমার মনে খুব, আমি জামা কাপড়গুলো বের করতাম, কোথাও তো যাওয়া ছিল না, তাও যদি একটুখানি ঘরে পড়ে যদি একটু ডক্টর দেখানোর জন্য বা কিছু, কিন্তু আমার গায়ে ফিটই হতো না, তো আমি করতেই পারিনি জিনিসগুলো। আমি সারা প্রেগনেন্সি জুড়ে কোনো জিন্স টপ কিচ্ছু বের করিনি, কারণ হচ্ছে আমার ওগুলো কিছু ফিটই হতো না, মানে ফিট হয়নি। আমি নর্মাল হচ্ছে কুর্তি, লেগিংস, তাও লেগিংস পরতে আমার খুব কষ্ট হতো। হচ্ছে মানে আমি মানে কি বলবো, যে মানে আপার পোর্শনে যা হোক জামা কাপড় আমাকে গলিয়ে যদি রাখতে পারে তো ঠিক আছে, কিন্তু অ্যাবডোমিনাল মানে হচ্ছে বেলির নিচে বা বেলির আমি কোনো কিছু পরতেই পারতাম না, মানে পরতেই মানে এখনো পর্যন্ত খুবই কষ্ট হয়। তো বাইরে তো যাওয়া, তারপরে বাইরে যাওয়া বন্ধ, সম্পূর্ণভাবে বন্ধ কোনোভাবেই। তো অনেকে দেখি ঘুরে ফেরে, তাদের শারীরিক মানে কন্ডিশনও ঠিক থাকে তাই পারমিট করে, আর অনেকের বাড়ির লোকেরাও এটা অ্যালাউ করে তাই তারা পারে, কিন্তু আমার ক্ষেত্রে দুটোতেই রেস্ট্রিকশান ছিল। আমার বাড়ি থেকে মানে প্রথম দিকে যেহেতু হচ্ছে আমাকে একদমই অ্যালাউ করেনি, আমাকে কোথাও একা তো ছেড়েই দাও, আমি একাও তো কোথাও যেতে, সন্ধ্যের পরও আমাকে একদমই বেরাতে দিত না, এগুলো আমার রেস্ট্রিকশান ছিল। তো তখন আমার মনটা খুব খারাপ হতো প্রথম দিকে, তাও কিছু কিছু জায়গায় মানে একটুখানি রবিবার সানডে আমার হাজব্যান্ড টাইম দিত, তো একটুবার নিয়ে যেত, কিন্তু আফটার 7 মান্থস আমি কোথাও যাইনি, কোথাও যাইনি, সত্যি কথা বলতে আমি কোথাও বেরাইনি, আমার রোজ ঘরেই কেটে যেত সময়। তো এগুলো হচ্ছে এক এক সময় প্রচণ্ড মেন্টালি আমি হয়ে যেতাম, যে আমি যেই মেয়েটা সারা জীবন একা একা ঘুরে অভ্যস্ত, মানে একাই হচ্ছে শপিংয়ে চলে যেত, একাই মানে নিজের মর্জির মালিক যাকে বল, নিজের স্বাধীনতাটাকেই আমি হারিয়ে ফেলেছিলাম। তো সেইগুলো মেনে নেওয়াটা আমার পক্ষে খুব কষ্টকর ছিল, কারণ হচ্ছে আমি একটা সাধারণ দোকানে যে কোনো একটা খাবার কিনতে যাব সেটাও আমার অ্যালাউ ছিল, মানে অ্যালাউ ছিল না, আমাকে বেরাতে দেওয়া হয়নি। আমার মানে সন্ধ্যের পর বলতো যে বেরানো যাবে না, একা একা তো একদমই না, তোমার যা দরকার তুমি বলো আমরা কিন্তু, হ্যাঁ এগুলো আমার হচ্ছে হাজব্যান্ড করেনি, কিন্তু যেহেতু আমি বলছি যে ফ্যামিলির তো আরও লোকজন থাকে, আমার শাশুড়ি মেনলি পছন্দ করতেন না, তো আমি এগুলো, তাই জন্য আমি এগুলো করতে পারিনি, একদমই মানে বাইরে বেরানো বন্ধ আমার ছিল। কারোর সাথে বেরালে একটুখানি, তাও খুব কম, মানে হচ্ছে না, আমি হয়তো একটা বিয়ে বাড়ি বা কোথাও এই পুজোর সময় একটুখানি জাস্ট বেরিয়েছিলাম, ব্যাস ওইটুকুই। তো এরকমভাবে চলেছে আমার 9 মান্থ। তো মানে ওগুলো খুবই কষ্টকর ছিল আমার কাছে, কিন্তু আমি এখন তোমাদের সাথে হেসে হেসে হয়তো কথাগুলো শেয়ার করছি, কিন্তু ওই সময় আমার খুব প্রচণ্ড মন খারাপ হতো, আমি মানে এই জিনিসগুলো একদমই প্রথম প্রথম মেনে নিতে পারিনি। তো ঠিক আছে, লাইফে এগুলো একটা ফেজ, কেটে যাবে, তারপরে আবার হয়তো আমি যেরকম ছিলাম সেরকম হয়ে যাব, কিন্তু এইগুলো আমি তোমাদের সাথে মানে শেয়ার করতে চেয়েছিলাম। ভিডিওটা আমি আগেই বলছি অনেকটা বড় হয়ে যাবে, তোমরা হয়তো বোর হয়ে যাবে, জানি না, যেটা নিয়ে বলছি তোমাদের। আমার মুড সুইং সেরকমভাবে যে খুব মুড সুইং হয়েছে সেটা, কিন্তু মুড সুইং আমার হতো 7 মাসের পর থেকে, প্রচণ্ড একা এক এক সময় মানে আমি কোনো রিজন ছাড়াই কেঁদে ফেলতাম, আর হচ্ছে একা একা থাকতে ভালো লাগতো না, তাই হচ্ছে কেঁদে ফেলতাম এক এক সময়, বেশিরভাগ সময় রাত্রিবেলাও অনেক সময় কেঁদেছি, যেগুলো হয়তো কেউই জানে না। আমার হাজব্যান্ড কোনো কোনো সময় বুঝতে পারতো, কিন্তু ওর কিছু করার ছিল না কোথাও নিয়ে যাওয়ার, মানে ও তো সবসময়, ওর এতটাই বিজি শিডিউল লাইফ যে সবসময় আমাকে টাইম দেওয়াটা পসিবল হতো না, কিন্তু তাও চেষ্টা করেছে ওর মতো করে। কিন্তু আমার হচ্ছে প্রচণ্ড খারাপ লাগতো, আমি যেহেতু কোথাও বেরোতে পারতাম না, অনেককেই দেখতাম আমি মুভি দেখতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, সেটাও বলতে পারো যে আমার রেস্ট্রিকশনও ছিল, যে কেউ যেতেও দিত না, আর হচ্ছে সেকেন্ডলি আমি নিজেও যেতাম না, যেহেতু আমার বেবিও খুব একটা বাইরে মানে মানে বাইরে বেরানোটাকে হচ্ছে নিতে নিতে পারতো না, মানে নিতে পারেনি এখনো পর্যন্ত, মানে হচ্ছে ও যবে থেকে মুভমেন্ট করা শুরু করলো, আমি বাইরে বেরালে ও মুভমেন্ট করাটা একদম বন্ধ করে দিত, তো সেটা আমার কাছে একটু ভয় লাগতো বলে আমি বাইরে বেরানোটা বন্ধ করে দিলাম, একদমই কোথাও মানে হচ্ছে সেরকম জার্নি হবে এরকম কোথাও আমি যেতামই না। হাজব্যান্ডও তারপরে হচ্ছে যেটুকু একটুখানি রবিবার করে টাইম দিত সেটাও বন্ধ হয়ে গেল, কারণ ওর এতটাই প্রেশার এসে গেছে কাজের, কিছু না কিছু ওর সানডে প্রত্যেক সপ্তাহে থাকতো, তো আমাদের বেরোনোটা একদমই বন্ধ হয়ে গেল, তাই জন্য মাঝে মাঝে খুব মন খারাপ হতো। তো এগুলো তো বেরোনো, এছাড়াও জানি না কেন হচ্ছে অনেক রকম, যেহেতু প্রেগনেন্সিতে চলে হরমোনাল বিভিন্ন রকম চেঞ্জেস, তার জন্য মন অনেক খারাপ হতো আমার, বিভিন্ন সময় হয়তো কোনো রিজন ছাড়াই আমি কাঁদছি, কোনো কারণ নেই, এক এক সময় কেঁদে ফেলতাম, এরকম চলেছে আমার পুরো 9 মান্থস। তো এগুলো তো পার্ট অফ দ্য লাইফ, বারবার বলছি। তারপরে তো প্রথম দিকে এগুলো তো ফার্স্ট ট্রাইমেস্টার থেকে সেকেন্ড ট্রাইমেস্টার, মানে সেকেন্ড ট্রাইমেস্টারেও এগুলো হলো, সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টার পরপর, তারপরে তো শরীর খারাপ। এবার সেকেন্ড ট্রাইমেস্টারটা আমার তাও মোটামুটি যেহেতু খেতে পারতাম,
তাও ভালো ছিল, একটু আধটু ঘুরেওছি তাইও ভালো ছিল। কিন্তু থার্ড ট্রাইমেস্টারে এসে আবার প্রবলেম শুরু হলো। থার্ড ট্রাইমেস্টারে এসে হচ্ছে মানে সেই পেনফুল জার্নি যেন আবার শুরু হয়ে গেল। শুধু হচ্ছে খাওয়া দাওয়া আমি খেতে পারতাম, কিন্তু গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি আবার শুরু। কোনো কিছু খেলে গ্যাস্ট্রিক প্রবলেম হয়ে যেত। তো আমি বাইরের খাবার ওই জন্য একদমই খাওয়া বন্ধই করে দিয়েছিলাম, বললামই একদমই খাইনি আমি আফটার 7 মান্থসের পর থেকে। সেরকম কিছু এক আধ দিন হয়তো তোমরা আমি যা খেতে ইচ্ছা করতাম ঘরে বানিয়ে খেতাম, বা আমাকে ঘরে বানিয়ে দেওয়া হতো, খেতাম। তো আমার 9 মান্থসে এসে যে সমস্যাগুলো, মানে 9 মান্থস না 8 মান্থস থেকে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো হলো প্রচণ্ড পরিমাণে লোয়ার ব্যাক পেন, অ্যাবডোমিনাল পেন মানে কিন্তু সেই রকম পেন না, মানে কি বলবো আমি তোমাদের কি করে বোঝাবো। রাইট সাইডটা আমার পেন হতো, রাইট সাইডে প্রচণ্ড পেন হতো থেকেই আমার। তার জন্য আমাকে একটা মেডিসিনও মানে দিয়েছিল, সেটা খেতাম আমি। কিন্তু হচ্ছে না, তাও হতো থেকেই, মানে যখনই উইক চেঞ্জ হতো আমার কোনো না কোনো সমস্যা হতো। ব্রিদিং প্রবলেম, নসিয়া, আর মানে কি বলবো তোমাদের অ্যাবডোমিনাল পেনটা এমন হতো এক এক সময় মানে আমি নিতে পারতাম না। তারপরে তো ক্র্যাম্পস আছেই। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ভালো যে আমার কোনো পা ফোলেনি, কিন্তু রাত্রিবেলা আমার প্রচণ্ড কোমর থেকে পা অবধি যন্ত্রণা করতো। আমি একভাবে দাঁড়িয়ে কোনো কাজ করতে পারি না এখনো পর্যন্ত। এই যে বসে আছি আমি, একটু অসুবিধা হচ্ছে, তাই মাঝে মধ্যে একটুখানি মানে একভাবে বসে থাকা, একভাবে দাঁড়িয়ে কাজ করা, এগুলো জানি সবারই হয়ে থাকে, তা আমারও হয়েছে। কিন্তু আমার কোমর থেকে প্রচণ্ড পেন হতো রাত্রির বেলা। আমাকে এখন মানে আপাতত অয়েল মাসাজ করা হয়, তবে কি আমি মানে ঠিকঠাক শুতে পারি। কিন্তু প্রথম দিকে মানে একদম 8 মান্থসের শেষ থেকে মানে শুরু থেকে হচ্ছে এই প্রবলেমগুলো যখন হতো, তখন হচ্ছে মানে প্রচণ্ড রাত্রিবেলা বেশিরভাগ দিনেই কাঁদতাম যে পেন হচ্ছে। তখন সবাই হচ্ছে করে দিত, মাসাজ করে দিত, করে দিত, কিন্তু মানে কমতো না। তো এগুলো আমার প্রবলেমগুলো হতো। আর ব্রিদিং ইস্যু এখনও পর্যন্ত 9 মান্থসে এসে এখন যেহেতু হেভি হয়ে গেছে, তো আমার এখন ব্রিদিং ইস্যুগুলো হয় প্রচণ্ড। এক একদিন হচ্ছে কোমর থেকে পা প্রচণ্ড যন্ত্রণা করে, এগুলো তো থাকেই। তাছাড়াও হচ্ছে আমার যেটা হয়েছিল হলো গাম ব্লিডিং, এটা আমার শুরু হয়েছিল, মানে এখনও হয় মাঝে মধ্যে। তারপরে এখন শেষের দিকে এসে আমার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমার মাথা যন্ত্রণা। এই রাইট সাইডে প্রচণ্ড পরিমাণে পেনটা, আমার এই পেনের সমস্যা আছে, ঠান্ডা লাগলে হতো, কিন্তু এখন মানে ওটা আবার দেখা দিয়েছে, বন্ধ হয়ে গেছিলো, তা এটা আবার সমস্যাটা চালু হয়েছে। আর ঠান্ডা খুব তাড়াতাড়ি লেগেছে, যেহেতু ইমিউনিটি পাওয়ার জানি না কেন কমে গেছে একদম মনে হয়। তো আমার এত ঠান্ডা কোনো দিনই লাগলো, কিন্তু এখন কিছু না করেও, কোথাও না গিয়েও গরম জলে স্নান করি, তাও ঠান্ডা লেগে যায়। তো এই ছিল আমার 9 মান্থসের পুরো প্রেগনেন্সিতে মানে যা যা সমস্যা আমি ফেস করেছি। এবার এর থেকেও বেশিও অনেকে ফেস করে থাকে হয়তো। আমি তো তাও ঘরের কাজ করতে পেরেছি। ঘরের কাজ আমি এখনও পর্যন্ত করছি আপাততভাবে, মানে মোটামুটি। অনেকে সেগুলোও পারে না, তাদের কাছে আরও বেশি পেনফুল থাকে জার্নিটা, কারণ অনেকে ডক্টর পুরোপুরি বেড রেস্ট বলে দেয়। আমাকে এরকম কিছু বলেনি বেড রেস্ট, কিন্তু আমার শরীর যেটুকু পারমিট করতো আমি সেটুকুই করি এখনো পর্যন্ত। তো বন্ধুরা, জানি ভিডিওটা প্রচণ্ড বোরিং হচ্ছে হয়তো, কিন্তু আমার জানি না একজন দুজন যে দেখবে তাদের জন্য আমি বানিয়েছি, এটা আমার মনের কথা শেয়ার করার ছিল, তাই আমি ভিডিওটা বানিয়েছি। তো এই ভিডিওটা একদমই র ফুটেজ যাবে, এখানে কোনো নেই। তো এই ছিল আমার পুরো একদম 9 মান্থ প্রেগনেন্সি স্টোরি। তো আশা করি এটা তোমাদের কিছু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, দেখা হবে। সামনেই আমার খুব তাড়াতাড়ি ডেলিভারি আসবে, মানে ডেলিভারি হবে, তো আমি সেটা নিয়ে এখন খুশিতেই থাকতে চাই। যা গেছে গেছে, আবার আশা করি আগামী দিনগুলো সব ভালোভাবে আসবে, ভালো কাটবে। তো আমি মানে খুশি হয়ে কাটাবো সব কিছু। যা গেছে গেছে, এটা একটা ফেস ছিল লাইফের, যেটা 9 মান্থস ধরে আমি ফেস করেছি। আগামী দিনগুলো আশা করছি যে সব ভালোই হবে। আর তোমরাও প্রে করো যাতে হচ্ছে সব ভালো হয়ে যায়, আমার যাতে একটা সুস্থ বেবিকে নিয়ে আমি আসতে পারি, সুস্থ বেবি যেন আমি জন্ম দিতে পারি। ব্যাস, আর কিছু চাই না। যা গেছে গেছে, যা হয়েছে হয়েছে, ভগবান যা করেন ভালোর জন্যই করেন, আমি এটা মনে করি। আগামী দিনগুলোতেও যা হবে ভালোর জন্য হবে। তো তোমরা অবশ্যই সবাই মিলে প্রে করো যাতে আমার হচ্ছে এরপরে ডেলিভারিটা যাতে স্মুথলি হয়ে যায়, আর কোনো রকম কমপ্লিকেশন না হয়। তো চলো, টাটা, বাই বাই।